ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা আর পশ্চিমী দুনিয়ার ধর্মনিরপেক্ষতা কিন্তু সম্পূর্ণ দুটো আলাদা। কারণ ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতা তার দায়িত্ব বর্তায় সাংবিধানিকভাবে রাজ্যের এবং রাষ্ট্রের কাছে, কিন্তু পশ্চিমী দুনিয়াতে স্টেট এবং চার্চ দুটো আলাদা। এরা কখনোই একে অপরের বিষয় নাক গলায় না। পশ্চিমী দুনিয়ার ধর্মনিরপেক্ষতা আর আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা সম্পূর্ণ আলাদা। নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি স্টোরি নিয়ে আপনাদের সাথে কথা বলতে। মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। দেখুন, ভারতবর্ষে শুধু হিন্দু আর মুসলিম আছে এরকমটা নয়। প্রথমের দিকে ছিল বুদ্ধিজম, জৈনিজম, হিন্দুজম, তারপরে এসছে মুসলিম এবং তারপরে এসছে খ্রিস্টান। এবার এই যে ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতা, এর যে চর্চা, এই চর্চা কিন্তু বহুদিনের পুরনো, নতুন কিছু নয়। আমি একটি রিসার্চ পেপারে পড়ছিলাম যে ভারতবর্ষে, প্রাচীন ভারতবর্ষে কিন্তু এই ধর্মনিরপেক্ষতা ছিল। ধর্মনিরপেক্ষতা ছিল বলেই বুদ্ধিজম, জৈনিজম, হিন্দুজম এবং পরবর্তী ক্ষেত্রে মুসলিম এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ এখানে জায়গা করে নিতে পারে। সুতরাং প্রাচীন ভারতবর্ষে যদি ধর্মনিরপেক্ষতা বজায় থাকে, বিরাজ করে থাকে, তাহলে তা নষ্ট হলো কিভাবে? নষ্ট হলো ঔপনিবেশিক শক্তির দ্বারা। একদম স্পেসিফিক করে বলছে একটি রিসার্চ পেপারে, ব্রিটিশরা কিন্তু এসে এই যে আমাদের ডাইভার্সিটি, এই যে বৈচিত্র্য, সেটা রিলিজিয়ান বলুন, সেটা আমাদের জাতিগত যে বৈচিত্র্য বা আমাদের ধর্মীয় যে বৈচিত্র্য, এটাকে ডিভাইড অ্যান্ড রুলস পলিসি কিন্তু ইংরেজদের তৈরি, এবং তারা সেটাকে নিজেদের ক্ষমতায়নের জন্য এবং নিজেদের পলিটিক্যাল যে এজেন্ডা তা ফুলফিল করার জন্য আমাদের এই যে ডাইভার্সিটি, এই যে এত বৈচিত্র্য, ধর্মীয় বৈচিত্র্য, জাতির বৈচিত্র্য, এটাকে তারা ব্যবহার করা শুরু করে। ডিভাইড অ্যান্ড রুলস পলিসি আমরা জানি। এবার বিষয়টা হচ্ছে আকবরের সময়ে কথা যদি আমি ধরি, তাহলে আকবরের সময় কিন্তু আকবর যেটা প্রচলন করেছিলেন সেটা হচ্ছে পলিসিস অফ রিলিজিয়াস প্লুরালিজম, মানে সর্বধর্ম সমন্বয়ের বাস। শুধু বাস না, তাদের নিজস্ব যাপন, এবং সেই যাপনের মধ্যে থাকবে সংহতি, সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধ। এবার বিষয়টা হচ্ছে যে আমরা ছোট থেকে এগুলো পড়েছি, ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম। এইবার এই যে জগদীপ ধনকর, আমাদের প্রাক্তন রাজ্যপাল, তিনি বলেছেন সংবিধান থেকে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটিকে সরিয়ে দিতে হবে না। কারণ হচ্ছে যে যেহেতু এটা এমার্জেন্সির ফল, এমার্জেন্সির পরপরই 1976 সালে এটাকে আনা হয়, সংবিধানে যুক্ত করা হয়, এবং যেহেতু যিনি যুক্ত করেছিলেন তিনি ইন্দিরা গান্ধী, আমাদের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তিনি যুক্ত করেছিলেন, এবং এটা এমার্জেন্সি পিরিয়ড যার সমালোচনা হচ্ছে, যা নিয়ে আলোচনা হচ্ছে, সেই পিরিয়ডের, সেই সময়ের বলে, এবং সংবিধানে এটা যুক্ত করা হয়েছিল। এবং পরবর্তী, এবং যখন প্রথম সংবিধান রচনা করা হয় তখন এটা ছিল না। ফলে এই যেহেতু এমার্জেন্সি পিরিয়ডের এটা ফসলই বলবো আমি, ফলে এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং এটাকে আমরা সরিয়ে দেব। একদমই তাই। বিষয়টা হচ্ছে যে আপনি ভারতের যে ডাইভার্সিটি, যে বৈচিত্র্য, তাকে আপনি অস্বীকার করতে পারবেন না, আমরা কেউ পারবো না। এখানে সর্বধর্ম সমন্বয়ের একটা পরিস্থিতি রয়েছে, এবং সর্বধর্ম সমন্বয়ের মানুষ এখানে বাস করে, এখানে নিজ নিজ ধর্মাচরণ করে, নিজ নিজ জীবন যাপন করে। এটাই ভারতের বৈশিষ্ট্য। এখন যদি এরকম হয় আমার থালা চুরি করে নিয়ে গেছে বলে আমি মাটিতে ভাত খাবো, সেটা তো হতে পারে না। খাদ্য আমাকে পরিষ্কার থালায়, পরিষ্কার ভাবে নিয়ে থালায় নিয়ে খেতে হবে। সুতরাং যদি এমার্জেন্সির কারণে
আমি আমার এই সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা এইটা যদি আমি সরিয়ে নিই, তাহলে বুঝতে হবে যে এর মধ্যে একটা কোথাও অন্য লক্ষ্য রয়েছে। আমি দূরভিসন্ধি শব্দটা ব্যবহার করছি না, অন্য উদ্দেশ্য আছে, অন্য পলিটিক্যাল এজেন্ডা আছে, অন্য কোনো কনসেপ্ট আছে, অন্য কোনো কনস্পিরেসিটাও আমি বলছি না। ভারতের নানা ধর্মের, নানা বর্ণের, নানা জাতের লোক বসবাস করে। এখানে প্রতিটা মানুষের, প্রতিটা ধর্মের, প্রতিটা বর্ণের, প্রতিটা জাতের স্বাভাবিকভাবে শান্তিতে বিচরণ করার দায়িত্ব দেওয়া রয়েছে সংবিধানে। এটা সংবিধান আমাদের দায়িত্ব রয়েছে, যে দায়িত্বটা বলা হচ্ছে যে না, সেটা যে সময় দেওয়া হয়েছে সে সময় এমার্জেন্সি পিরিয়ড ছিল, যারা নিন্দা করা হচ্ছে ফলে আমরা ওটা নেব না, ওটা সংবিধান থেকে সরানো হোক। কিন্তু দেখতে হবে তার কি গুরুত্ব আমাদের ভারতবর্ষে আছে। আলবাত আছে। প্রাচীন ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা বজায় ছিল। সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার কথা আমি বলছি না, তার কারণ হচ্ছে যে, বলছি না এই কারণে, তার কারণ হচ্ছে যে আমরা এখন ভীষণ ভাবে ব্যক্তিগত বাঁচায় যেহেতু বিশ্বাস করছি, আমরা মনেই করছি না, আমরা কমিউনিটিতে থাকি কিন্তু আমরা কমিউনিটিতে বাঁচার কথা ভাবতে পারি না। মানে আমি বাজার করতে যাব, মাছ কিনতে যাব বাজার থেকে, বা এই বিভিন্ন অ্যাপের মাধ্যমে কিনবো, কিন্তু সেই মানুষগুলো কোনো ক্রাইসিসে আছে কিনা, সেই মানুষগুলো কোনো সমস্যায় আছে কিনা, সেই মানুষগুলো কোনো প্রয়োজনে আছে কিনা, তাদের কোনো কিছু প্রয়োজন কিনা, দরকারে সেই প্রয়োজন আমাদের মেটাতে হবে কিনা, যাদের আর্থিক বা রাজনৈতিক বা সামাজিক ক্ষমতা আছে এমনটা আমরা মনে করছি না। সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কি? সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বলছে একটা লোক ব্যক্তিগত মালিকানা থাকবে না, যা হবে সবাই একসাথে ভাগ করে থাকা হবে। এটার মধ্যে কোথায় ভুল আছে? আমাদের যে বড় বড় বিজনেসম্যানেরা যখন মানে মানে হাজার কোটি টাকার জীবন যাপন করে, তখন আমাদের যে একটা টাকা রোজগার করতে গিয়ে যাও আবার জিএসটি কেটে নেয় চলে যায়, তখন আমাদের মনে হয় নাকি যে একটা লোক, আমি যদি ছেড়েই দিই, আমরা কমিউনিটিতে থাকবো না, আমি রোজগার করছি, আমি খাবো, আমি বাঁচবো, ছেড়েই দিলাম। কিন্তু যখন এরকম হয়, আমরা নিজেরাও কোনো ক্রাইসিসে পড়ি, তখন এই সমস্ত ব্যবসায়ীদের দেখে, পুঁজিপতিদের দেখে আমাদের মনে হয় না যে কিভাবে এরা অর্থ নষ্ট করে, কেন এরা দায়িত্ব নেয় না, বা একজন লোক কেন এতটা অর্থের রাজা হবে? এটা তো আমাদের মনে হয় সিম্পল জিনিস। সেটাই হচ্ছে সমাজতান্ত্রিক কথা, যেখানে আমি যদি সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাতেও না যাই, কিন্তু সমাজতান্ত্রিক কনসেপ্টে কিন্তু আমরা বাস করি। আমাদের আগের জেনারেশন, আমাদের বাবা, কাকা, জ্যাঠারা, আপনার পরিবারের লোকেরাও দেখবেন যে সমাজতান্ত্রিক ব্যবস্থা তাদের মধ্যে ছিল। তারা অন্যান্য দল করলেও কিন্তু তাদের মধ্যে সমাজতান্ত্রিক ব্যবস্থা ছিল, যেখানে একটা প্রতিবেশী বা কারুর কিছু অসুবিধা হলে ছুটে যাওয়া, পাশে দাঁড়ানো, আর্থিক সামাজিক সহায়তা করা। এটা নিয়ে আমি এখন আলোচনা করছি না, কিন্তু আমি জাস্ট আপনাদের বোঝালাম সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা মনে হচ্ছে একা খাবো, একা বাঁচবো না, সবাই মিলে চলুন, ভাগ করে থাকি, ভাগ করে খাই, কমিউনিটিতে বাঁচি, যেখানে কারুর কোনো একা রোজগার করতে, একা স্কুলে ভর্তি করতে, একা কিছু একটা হয়ে গেলে জাস্ট বিনা বিচারে দোষী সাব্যস্ত হয়ে গিয়ে বা বিচার না পাওয়া, এইগুলো কমিউনিটিতে বাঁচলে আমরা হয়তো এগুলোর মোকাবিলা করতে পারবো। যে কারণে মিছিল মিটিং গুলো করে, যে কারণে আমরা কোনো একটা ঘটনা ঘটলে একসাথে প্রতিবাদে প্রতিরোধে যাই। কমিউনিটিতে থাকছি আমরা, কিন্তু কমিউনিটিতে থাকার জন্য যে ভাইচারা, যে মানে যে মানবিক মূল্যবোধ, যে সংহতি, সেইটা কিন্তু চলে যাচ্ছে। এইটা হচ্ছে সমাজতান্ত্রিক ব্যবস্থা। এটা আমি ছোট আকারে বললাম, যারা এটা নিয়ে চর্চা করছেন বা যারা জানেন বা যারা এই বিষয়টা সম্পর্কে আরো বেশি জানেন তারা বলতে পারবেন। আমি ধর্মনিরপেক্ষতায় আসি। এবার এই ধর্মনিরপেক্ষতা মানে শুধুই যে স্টেট বা রাজ্য দেখবে আপনি আপনার ধর্ম ঠিক করে পালন করতে পারছেন কিনা সেটা যেমন, তেমনি কোন ধর্ম সে কোনো মানুষ পালন করছে যেমন সেটা তার অধিকারের মধ্যে পড়ে, ঠিক তেমন কোন ধর্মীয় মানুষ যেন তার ধর্মের কারণে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, অর্থনৈতিক ভাবে যেন কোথাও থেকে বঞ্চিত না হয়,
যে সে মুসলিম, সে খ্রিস্টান, সে হিন্দু, সে বৌদ্ধ, সে জৈন বলে। সুতরাং এটাও কিন্তু একটা ধর্মনিরপেক্ষতার একটা বিষয়। এবং আমি এখানে নিজে জুড়ে দেব যে একজন মহিলা হিসেবে যেন আমি কোনো জায়গা থেকে বঞ্চিত না হই, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, বেঁচে থাকা বলুন, এটা আমি ধর্মনিরপেক্ষতা জুড়ে দিলাম। কারণ এখানে যেহেতু মহিলারা ভীষণভাবে ডিপ্রাইভড, তারাও যে একটা বৈচিত্র্যের অঙ্গ, ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে একটা বৈচিত্র্যের তারা অঙ্গ, সুতরাং তারাও ঠিক করে খেতে পাচ্ছে কিনা, পড়তে পারছে কিনা, বেঁচে থাকছে কিনা। কারণ ধর্মাচরণের ক্ষেত্রে যদি এরকম হয়, কোথাও হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড এসে দাঁড়ায়, তখন কিন্তু রাষ্ট্রকে হস্তক্ষেপ করতে হয়। ধরুন নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু স্টেটকে সেখানে হস্তক্ষেপ করতে হবে। কোন রিচুয়ালস হতে পারে, সেখানে তাকে স্টেটকে হস্তক্ষেপ করতে হবে যদি দেখা যায় কোনো নাবালিকার বিয়ে হচ্ছে, সুতরাং স্টেট সেখানে যাবে। সুতরাং ধর্মনিরপেক্ষতা মানে মানবিক মূল্যবোধ, সংহতি এবং সাম্যের যে কথা বলা হচ্ছে, যে প্রত্যেক, আর বিশেষ করে ভারতবর্ষে এত ধরনের বৈচিত্র্যময় মানুষের বসবাস, ধর্মের বসবাস, ফলে ভারতবর্ষের সেকুলারিজমটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ প্রত্যেকে তার নিজস্ব ধর্ম নিয়ে, নিজস্ব ভাষা নিয়ে, নিজস্ব জাত নিয়ে, নিজস্ব বর্ণ নিয়ে যাতে কোনো অধিকার থেকে বঞ্চিত না হয়, যাতে তারা তাদের সমস্ত অধিকার নিয়ে মাথা তুলে ডিগনিটির সঙ্গে বেঁচে থাকতে পারে, সেটা দেখাই হচ্ছে ভারতবর্ষের স্টেট কাজ, রাজ্যের কাজ এবং রাষ্ট্রের কাজ, যেটা কিন্তু পাশ্চাত্য দুনিয়ায় হয় না, যেটা কিন্তু পাশ্চাত্য সংস্কৃতিতে নেই। সেখানে স্টেট আলাদা কাজ করে আর চার্চ আলাদা কাজ করে। এবার আমাদের এখানে কতগুলি আর্টিকেল আছে যেখানে ধর্মনিরপেক্ষতাকে কিন্তু আমরা জোর দিয়েছি। আর্টিকেল 14, আর্টিকেল 15, আর্টিকেল 25, আর্টিকেল 26 এবং আর্টিকেল 44 ও 28। আপনারা এই আর্টিকেল গুলো রিসার্চ করে দেখতে পারেন। আসলে তো বেঁচে থাকা, সুস্থভাবে প্রতিটা মানুষ বেঁচে থাকা। কেন ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতার কথা উঠছে? ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতার কথা উঠছে এই কারণে, ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, বিভিন্ন ধর্মাচরণ রয়েছে, বিভিন্ন জাতের বর্ণের মানুষ রয়েছে, তাই ভারতবর্ষকে ধর্ম নিরপেক্ষ হতে হবে, as simple as that। এটার মধ্যে তো কোনো কে এমার্জেন্সি সময় বলেছে সেই কারণে ধর্মনিরপেক্ষতাকে সংবিধান থেকে সরিয়ে দেওয়া হবে। ধর্মনিরপেক্ষতা সংবিধান থেকে সরেও গেলেও এটা জানবেন, ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ থাকতেই হবে। কারণ ভারতবর্ষের মধ্যে বৈচিত্র্যের মধ্যে রয়েছে ঐক্য, এবং এটা অবশ্যই ঐক্যের কথা বলে। ধর্মনিরপেক্ষতা আসলে ঐক্যের কথা বলে। আমি প্রথম কথা বলতে গিয়ে আপনাদের বলেছিলাম যে ব্রিটিশরা এসে এই ঐক্যকে প্রথম ভাঙার চেষ্টা করে। প্রথম হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই এদের মধ্যে যে ডিভিশন তৈরি করে, তার মধ্যে তার লক্ষ্য কি ছিল? তাদের ইউনিটি ভেঙে দেওয়া, এদের ঐক্য ভেঙে দেওয়া। এই ঐক্য ভেঙে দেওয়া তার কারণ পলিটিক্যাল কারণ। দেখুন, এটা আপনারা সবাই জানেন, আমরা ছোট থেকে পড়ে এসেছি। আর আমি যে রিসার্চ, আমি নতুন করে নিজেকে এটার ভেতরে নিলাম, তার কারণ হচ্ছে যে এত এটা নিয়ে কথা হচ্ছে, ধর্মনিরপেক্ষতা সরিয়ে দিতে হবে, ধর্মনিরপেক্ষতা। আর ধর্মনিরপেক্ষতা মানে শুধু হিন্দু মুসলিম না, ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে বৌদ্ধ, জৈন, হিন্দুত্ব থেকে শুরু করে মুসলিম, খ্রিস্টান, সবাই, আরো অনেক কিছু। ধর্মনিরপেক্ষতা মানে প্রতিটা মানুষের নিজের যে ধর্ম, এবং যেটা মনে করা হচ্ছে যে ভারতবর্ষের যে সংবিধান, সে মনে করে প্রতিটা মানুষের আলাদা আলাদা ধর্মাচরণের অধিকার রয়েছে, এটা সংবিধান মনে করে। সেই সংবিধান থেকে আপনি ধর্মনিরপেক্ষতা যদি সরিয়ে দেবেন মনে করেন, দিতেই পারেন, কিন্তু তাহলে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা থাকা কোথাও খর্ব হয় না, কারণ ভারতবর্ষে তো বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। এবার এইটা যেটা হয়, এই যে ধর্মনিরপেক্ষতার যে শব্দটাকে বারবার ব্যবহার করে এটাকে সরিয়ে দাও, এটাকে হাটিয়ে দাও বা কিসের কুসুম বললে বারবার যেটা হয়, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়। তখন কি হয় না, তখন একে অপরের ওপর আমরা চড়াও হই। একে অপরের উপর চড়াও হই কেন? কারণ আমাদের দেশে ডাইভার্সিটি রয়েছে ধর্মের, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন ভাষার মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ বসবাস করে এখানে। তাই জন্যই আমাদের ধর্মনিরপেক্ষতা দরকার।
ধর্মনিরপেক্ষতা দরকার। এবার যদি কেউ মনে করে যে সে সেটাকে পলিটিক্যালি ব্যবহার করবে, এবং এটাও সংবিধানে বলা আছে, যে কেউ যেন এই যে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস করে, বিভিন্ন বর্ণের মানুষ বসবাস করে, বিভিন্ন মানুষের ধর্মাচরণ, এটা নিয়ে কেউ যেন পলিটিক্স না করে, রাজনীতি না করে। এটা দেখাও একটা স্টেটের কাজ, একটা রাজ্যের কাজ। এখানে কিন্তু এমন না যে পাশ্চাত্যের মতো যে সেখানে স্টেট আর আমাদের চার্চ সম্পূর্ণ দুটো আলাদা না। এখানে ভারতবর্ষে রিসার্চ পেপার বলছে, আমাদের সংবিধান বলছে যে এখানে এক একটা মানুষের ধর্মাচরণের লক্ষ্য একটি গোষ্ঠীর সম্প্রদায়ের দেখার দায়িত্ব কিন্তু হচ্ছে রাজ্যের এবং রাষ্ট্রের। আর সেটা কি? সেটা শুধু মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারাতে গিয়ে ধর্মাচরণ না, সেটা তো ধর্মের ভিত্তিতে কোনো রকম যেন বৈষম্য তৈরি না হয়, ধর্মের ভিত্তিতে কেউ যেন অর্থনৈতিক সংকটে না পড়ে, ধর্মের ভিত্তিতে কেউ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, খাদ্য থেকে বঞ্চিত না হয়। এইটা সেকুলারিজম, আমি বলছি না, রিসার্চ পেপার বলছে। এবং কারা এটা নিয়ে পলিটিক্স করেছিল? এটা নিয়ে পলিটিক্স করেছিল হচ্ছে ইংরেজরা। কেন পলিটিক্স করেছিল? তার কারণ তাদের আমাদের দেশের উপর বসে, আমাদের বুকের উপর বসে, আমাদের ভারতবর্ষের মানুষের বুকের উপর বসে তার লুট করার ছিল, আমাদের দেশকে লুট করার ছিল। সুতরাং যখন কেউ সেকুলারিজমকে সরিয়ে দাও বলছে, যখন কেউ সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে সরিয়ে দেওয়ার কথা বলছে, তখন আপনাদের ভালো না লাগলেও, কোনো জাত, কোনো ধর্ম, কোনো বর্ণের মানুষকে ভালো না লাগলেও আপনাদের মানবিক দিক থেকে বুঝতে হবে যে এটা মানবিকতা। ধর্মনিরপেক্ষতা হচ্ছে মানবিকতা, মানবিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধ। তার মানে যখন কোনো পলিটিক্যাল পার্টির মুখ থেকে এই কথা বেরোবে, তখন বুঝতে হবে সে পলিটিক্স করছে, তার অন্য কোনো পলিটিক্যাল এজেন্ডা আছে। সে হয়তো ভালো চায়, কিন্তু তার এজেন্ডা পলিটিক্যাল, এইটা বুঝতে হবে। কারণ ধর্মনিরপেক্ষতা সংবিধানে লিখে দিল আর আপনি তা পালন করছেন, এই বিষয়টা না। ধর্মনিরপেক্ষতা আসলে সেই দেশেই ঘটে যে দেশে বিভিন্ন ধর্মের মানুষ থাকে। নিরপেক্ষতাকে যদি আপনারা সরিয়ে দেবেন, বলছি বারবার, ওটা পলিটিক্যাল। পলিটিক্যাল কেন? তার আগে দেখিয়ে দিয়েছে হচ্ছে ব্রিটিশরা, তারা আমাদের ভাগ করেছিল। কিন্তু প্রাচীন ভারতবর্ষ, যেহেতু প্রাচীন ভারতবর্ষের কথা বলা হয়, সেহেতু প্রাচীন ভারতবর্ষে কিন্তু ধর্ম নিরপেক্ষতা বজায় ছিল, যে কারণে বুদ্ধিজম, জৈনিজম, হিন্দুত্বজম এবং হচ্ছে মুসলিম এবং খ্রিস্টানরা এখানে ধর্মাচরণ করেছে। সুতরাং এটা ৭৬-এ কেউ সংবিধানে ঢুকিয়েছে বা ব্রিটিশরা এসে তার মধ্যে ডিভাইড এন্ড রুলস পলিসি করেছে মানে এটা নয় যে এটা ভারতবর্ষের নতুন বা কেউ এসে এটাকে প্রমোট করে দিয়ে গেছে। এটা ভারতবর্ষের সংস্কৃতি, এটা ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্য। ভারতবর্ষের ঐতিহ্য হচ্ছে ভারতবর্ষের সংবিধান যেটা বলছে, ভারতবর্ষের মানুষ যেটা বলছে। ভারতবর্ষের মানুষ বলছি তার কারণ এখানে ডাইভার্সিটি, বৈচিত্র্য আছে, আর সেই জন্যই আমাদের সংগতি বজায় রাখতে হবে, আমাদের ঐক্য বজায় রাখতে হবে, এবং আমাদের মানবিক মূল্যবোধ সেই সেকুলারিজমের ওপর দাঁড়িয়ে আছে, সেই সেকুলারিজমের ওপর দাঁড়িয়ে আছে, এটা মাথায় রাখতে হবে। আমি সম্পূর্ণ এই কথাগুলো বললাম একটি রিসার্চ পেপার থেকে, এবং অবশ্যই যা আমরা পড়ে এসেছি বা ভারতবর্ষকে যেভাবে আমরা দেখে এসেছি তার উপর দাঁড়িয়ে আপনাদের মতামত জানাবেন। যেহেতু এই সেকুলারিজম নিয়ে কথা হচ্ছে, সেকুলারিজম কি, কেন, বা সমাজতন্ত্র কি, এগুলো আমরা ভুলতে বসেছি। আমরা বলছে লোকে, আমরাও বলছি, কারণ আমাদের কোথায় সময় আছে বলুন? আমরা দুটো টাকা রোজগার করার জন্য অক্লান্ত পরিশ্রম করি, সেখানে পলিটিক্যাল পার্টি কি বলছে, ভারতবর্ষের সংবিধান কি বলছে, এগুলো আমাদের ঝালিয়ে নেওয়ার দরকার আছে। আমি বলছি বলে নয়, বা কোনো রিসার্চ পেপার বলছে বলে নয়। আপনি কি চান? আপনি কি চান? আপনি কিভাবে দেখতে চান আপনার ভারতবর্ষকে? আপনিও কি চান যে ধর্মনিরপেক্ষতা শব্দটি সরিয়ে নেওয়া হোক? কিন্তু আমি বারবার আপনাদের মনে করিয়ে দেবো, ধর্মনিরপেক্ষতা সরিয়ে দিলেও কিন্তু সেটা হতে পারে পলিটিক্যাল উদ্দেশ্যে, কোন পলিটিক্যাল দলের এজেন্ডা, কিন্তু ভারত ধর্মনিরপেক্ষ থাকবে। আমরা তো মানুষ, মানবিক মূল্যবোধের উপরে তো আমরা উঠতে পারবো না, ফলে আমাদের ধর্মনিরপেক্ষ থাকতেই হবে। আজকে কথা কাটাকাটি হবে, কালকে ঝগড়াঝাটি হবে, পরশুদিন আবার আমরা মিশে যাব, কারণ আমরা তো দিনের শেষে মানুষ। আমাদের মানবিক মূল্যবোধ আমাদেরকে ধর্মনিরপেক্ষ হতে শেখায়।
সেটা আমাদের সংবিধান শেখায় না, সেটা আমাদের ভারতবর্ষ শেখায়, সেটা আমার দেশ আমাকে শেখায় যে আমাকে ধর্মনিরপেক্ষ থাকতে হবে। কারণ আমার দেশে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বাস করে, তার মধ্যে আমিও একজন ভাষাভাষীর মানুষ, ফলে আমাকেও যেমন ধর্মনিরপেক্ষ থাকতে হবে, অন্য মানুষটাকেও আমার প্রতি ধর্মনিরপেক্ষ থাকতে হবে। ভালো থাকবেন। আপনাদের কেমন লাগছে জানাবেন, যদি আপনাদের ভালো লেগে থাকে জানাবেন, যদি আপনাদের নিজস্ব কোনো বক্তব্য থাকে আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করবো সেই সমস্ত কথার উত্তর দেওয়ার। আপনাদের কাছে কোনো তথ্য থাকলে জানাবেন। আমি বারবারই বলছি যে একদম সাংবাদিক সত্তার স্বার্থে, সাংবাদিকতার স্বার্থে এবং আমার সাংবাদিক সত্তার স্বার্থে এবং একদম গণতন্ত্রের স্বার্থে, ধর্মনিরপেক্ষতার সঙ্গে গণতন্ত্রেরও কিন্তু সম্পর্ক রয়েছে, স্বার্থে আমি এই কাজটা করছি। যদি আপনাদের কখনো কিছু মনে হয় আপনারা আমাকে জানাবেন, আপনারা আমাকে গাইডও করতে পারেন। ভালো থাকবেন। আগামীতে নতুন কোনো স্টোরি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে সম্পূর্ণ স্বাধীনভাবে এই কাজটা করছি। আপনারা যদি অর্থনৈতিক সাহায্য করেন খুব সুবিধা হয় তাতে। আমি আগামীতে বারবারই বলছি অনেক ব্যাপ্তিতে কাজ করব। আমার 45 সাবস্ক্রাইবার থেকে 212 সাবস্ক্রাইবার হয়েছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ তাদের কাছে যারা আমাকে ভরসা করছেন, যারা আমাকে আমার চ্যানেলে আমার কথা শুনছেন। আমি আশা করব একদম সাংবাদিক সত্তাটা যেন আরো দৃঢ় হয় এবং একদম আরো বেশি তথ্যনিষ্ঠ, তথ্য নির্ভর ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করি। আপনাদের সহযোগিতা এবং আপনাদের সহচর্যে বক্রমবাজ আগামীতেও এগিয়ে যাবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।